নমস্কার, দেখছেন আলাপ টিভি। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিপ্লব চট্টরাজ মহাশয়। তিনি ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন বীরভূমে। তার সঙ্গে লেখালেখিও সেই ছোটবেলা থেকেই। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠ, সঞ্চালনা তাকে ভীষণভাবে আকর্ষণ করে। আজ তার সঙ্গে কথা বলে জেনে নেব তার জীবনের কিছু কথা। আপনাকে স্বাগত জানাই আলাপ টিভিতে। নমস্কার, ধন্যবাদ আলাপ টিভি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমার অন্তরের অন্তর্লোক হতে মহান গরিমায় আপনাদের ভালোবাসা শ্রদ্ধা নিবেদন করি। আপনার লেখালেখির শুরু কবে থেকে যদি একটু বলেন। আসলে আমার লেখালেখি শুরু খুব ছোটবেলা থেকে। যখন আমি অনেক ছোট, তখনই ক্লাস 2-3 থেকে যখন আমি কবিতা বুঝতে পারতে শিখতে শুরু করেছি, তখন থেকেই আমার কবিতার প্রতি, লেখার প্রতি বা সাহিত্যের প্রতি একটা আকর্ষণ ছিল। যদিও আমার পরবর্তী পড়াশোনা সাহিত্য নিয়ে অগ্রসর হয়নি, কিন্তু তাহলেও এর প্রতি একটা অদ্ভুত টান, কেন যেন একটা আত্মার টান যা বলে না, সেই ধরনের একটা টান আমি বরাবরই ফিল করতাম এবং তার থেকেই লেখালেখি করতাম। বাইরে কে কি বললো, ওই যামিনী রায়ের একটা কবিতা আছে না, পাছে লোকে কিছু বলে, ওসব নিয়ে না ভেবে নিজের মনের খেয়ালে মনের মধ্যে আসা কিছু শব্দকে একসাথে জোগাড় করে লিখতাম, বন্ধু বান্ধবদের দেখাতাম, তারা বলতো, বিভিন্ন প্রোগ্রামে যেতাম। স্কুল থেকেই বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রামে পার্টিসিপেট করতাম। ছোটবেলায় সুকান্তের, রবীন্দ্রনাথের এই কবিতা আমাদের বাড়িতে সব কালচার ছিল, এগুলো আমরা পড়তাম। এর থেকেই উদ্বুদ্ধ হয়ে বেড়ে ওঠা আর কি। একটা সুস্থ সমাজ তৈরি করতে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আহ, দেখুন, সুস্থ সমাজ তৈরি করতে সাধারণ মানুষকে খুব সাধারণ থাকতে হবে, প্রথম কথা হচ্ছে এইটা। এবং তুচ্ছাতি তুচ্ছ জিনিসের মধ্যে দিয়েও নিজের অভিপ্রায়, নিজের আশা, নিজের আকাঙ্ক্ষাগুলোকে মিটিয়ে নিতে হবে। তো প্রথমে আমি বলি আপনাকে, ছোটবেলাকার যে গল্পটা বলছিলাম, সেখানে আমার অনেক ছোটতে লেখা সুকান্তকে তখন খুব ভালো লাগতো। মনে হতো যে খুব অল্প বয়সে এত কিছু লিখে গেল, বেঁচে থাকলে হয়তো এই কবিও একদিন নোবেল পেত। তো রবীন্দ্রনাথকেও পড়তাম, তো সুকান্তকে পড়ে একটা লিখেছিলাম, প্রিয় সুকান্ত। প্রিয় সুকান্ত, নিপীড়নের চাপে তুমি এখনো বোধহয় ক্লান্ত। তোমার জন্ম বিদ্রোহের উপমায়, নিঠুর নিয়তি অল্প দিনেই ছিনিয়ে নিয়েছে তোমায়। কে মুছবে তোমার বিদ্বেষের জ্বালা? স্বাধীন সমাজেও তো শুধুই অবহেলা। প্রতিবাদে প্রতিবাদে তুমি সাজালে আমাদের জীবনের ছন্দ। বিশ্ববরণ্যের শরিক হলেও স্বার্থান্বেষীদের তুমি দাও না কোনো আনন্দ। জন্ম নিয়েই দেখেছ ক্ষুব্ধ স্বদেশ, তাই কি তোমার মনে ছিল এত বিদ্বেষ? হে স্বাধীনতার চেতনা, কেন তুমি লিখতে করো উদ্বুদ্ধ? বোঝাতে হবে তোমার প্রতিভার ধারে কাছে যাওয়াও দুঃসাধ্য। ক্ষুদ্র জীবন কাটিয়ে দিলে প্রিয়ায়, সৃষ্টিকর্তা কোন আগুন জ্বেলেছিল তোমার শিরায়? দেশমাতার মুক্তির প্রতীক্ষায় কি ছিল তোমার একমাত্র বাতিক? তাই বোধ হয় চিরকাল তোমার লেখনী জীবন্ত জীবাশ্মের প্রতীক। এইভাবেই আমি বিভিন্ন কবিদের নিয়ে আমার ভালো লাগাগুলো প্রকাশ করেছি, একটা আপনাদের বললাম। একজন লেখক বা কবির সামাজিক দায়বদ্ধতা কতখানি বলে আপনার মনে হয়? দেখুন, যে কোনো লেখক বা কবি সে তার মনের ভাব প্রকাশ করতে পারে, কিন্তু তার মধ্যে যেন কোনো মেসেজ থাকে, একটা যেন কোনো বক্তব্য থাকে, যে বক্তব্য বা যেটা সুস্পষ্টভাবে প্রকাশিত হয়। একটা কিছু ভালো লাগলো লিখলাম, তার মধ্যেও যেন কিছু একটা মেসেজ থাকে, কিছু একটা বক্তব্য থাকে, কিছু সমাজের প্রতি, কিছু আদর্শের প্রতি থাকে। এই নিয়েই আপনাকে বলি, আদর্শ বলে আমার একটা লেখা আছে, তাহলে আপনি এটা ক্লিয়ার হয়ে যাবে। মানে বক্তব্য না রেখে কবিতা দিয়েই বলি। কবিতাটার নাম আদর্শ, আমারই লেখা। আজকের তপ্ত নিঃশ্বাসে নিদ্রিত, চিরবাসনায় প্রত্যাশিত, গাছেরা নির্মল পরিতৃপ্তিতে হারানো ঐতিহ্যের সন্ধানে, বিবেকবোধের অমায়িক প্রত্যাবর্তনে, চিরকাল দিশেহারা পদক্ষেপ, শতাব্দীর দোরগোড়ায় ছিল আক্ষেপ, আক্ষেপ চিরে আগুনের ফুলকি রেখা, জ্বলন্ত দাবদাহে তোমাকে প্রথম দেখা। বিলম্বিত বাসনাগুলো পূর্বে, উচ্ছিষ্ট ভস্য হয়তো উবে যাবে, নিশানা রেখে যাবে কালো রেখা, গোধূলি আবার তোমাকে চাইবে একা। নিশীথে নির্জনে সেদিন থাকবে মোর পাশে, ঘাসের আচ্ছাদনে শিশিরের নির্লিপ্ত পর্শে, চাঁদের কলঙ্ক রেখা ঘুণ ধরাবে আদর্শে। আদর্শে বিশ্বাসী, বিশ্বাসে প্রবঞ্চনা, প্রবঞ্চনাই হয়তো এ সমাজের একমাত্র সান্ত্বনা। অসহায় চাই সান্ত্বনা, বিপ্লব নয়। বিপ্লব চাই বিদ্রোহ পৃথিবীময়। জট পাকানো জীবনে জড়িয়ে পড়বে হয়তো, ছড়া পাতা হয়ে বহুদূর চলে যাবে নয়তো। হামাগুড়ি থেকে চলতে শেখা ঐকান্তিক প্রচেষ্টায়, নারকেল গাছের চেরা পাতাগুলো
খুব অসহায়, ফাঁক ফোকর দিয়ে রোদটাকে বাঁধতে না পারায়, অবাধভাবেই প্রবেশিত তীক্ষ্ণ রশ্মি, এই রশ্মির কিরণ নিয়েই আদর্শ ভালোবাসি। অনেকেই বলেন কবিতার পাঠক সংখ্যা ক্রমশ কমে আসছে, আপনার কি মনে হয়? না, কবিতার পাঠক সংখ্যা কমে আসছে এই কথাটা ঠিক না। আমার মনে হয় ঠিক না। আমি তো আর মানে সব বক্তব্য রাখতে পারি না। আমার মনে হয় ঠিক না, তার কারণ এখন কবিতা প্রকাশিত হওয়ার অনেকগুলো মাধ্যম হয়ে গেছে। যেমন ধরুন, আমরা যারা খুব ব্যস্ত থাকি, চাকরি বাকরি করি, বিভিন্ন কাজকর্মের মধ্যে যুক্ত থাকতে হয়, তারা এত সময় পায় না বই বার করার বা ওগুলোকে সংকলন করার, ওগুলোকে ঠিক করে অ্যারেঞ্জ করার এত টাইম তাদের কাছে থাকে না। তারা কি করে, ফেসবুকে দিয়ে দিল, তার যে সার্কেল তারা দেখে নিল, বা একটা ইউটিউবে কিছু দিল। তো এই যে মিডিয়াটা অনেক হয়ে গেছে, কবিতা পড়ে না বা দেখে না এরকম সংখ্যা কিন্তু নয়। হ্যাঁ, এবং আরেকটা ঘটনা হচ্ছে যে আপনাকে কিন্তু এখনকার কবিতা একটু জিস্ট করতে হবে, মানে বিরাট আপনি একটা মেসেজকে কি করে ছোট করে দিতে পারবেন, কি করে সংক্ষিপ্তে দিতে পারবেন। আমার মনে হয় এইটা সব কবিরাই করছেন। এবং আজকেও তো দেখুন, নির্বাণের আমাদের আমন্ত্রণ পত্র ছিল, কয়েকদিন আগে লিপিকা কাব্যগ্রন্থের আমন্ত্রণ পত্রে আমি এসেছিলাম। তো চলছে, এরকম যে নয় যে চলছে না। হয়তো একটু সাময়িক ভাটা পড়েছে, ছেলেপিলেদের মধ্যে পড়ার প্রবৃত্তিটা একটু কমেছে, কারণ দেখুন আমাদের ছোটবেলায় মোবাইল ছিল না, তাই আমরা এত কিছু বিশ্বের দেখতে পাইনি, জানতে পারিনি। এখন আমাদের বই ছিল তখন প্রধান ভরসা। আমার মনে পড়ে, আমি যখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ি, তখন একটা নোট জোগাড় করতে আমাদের ন্যাশনাল লাইব্রেরি বা গোল পার্কের ওই লাইব্রেরিতে যেতে হতো। তো সেই দিন তো আজকে আর নেই। আজকে চারিদিকে আপনার সবকিছু অ্যাভেলেবেল, গুগল অ্যাভেলেবেল। তো ন্যাচারালি কমেনি, হয়তো একটু মানে যেভাবে আপনারা দেখছেন সেই দেখার এটা একটু অন্যরকম হচ্ছে। বর্তমানে তো আমাদের চারপাশে বিভিন্ন ঘটনাই ঘটছে, সেই সমস্ত ঘটনা আপনার উপরে কিভাবে প্রভাব ফেলে? দেখুন, যে কোনো খারাপ ঘটনা একটা কবি বা লেখকের মনকে আন্দোলিত করে। এবার এখানে আপনি যদি রাজনীতির অনুপ্রবেশ না ঘটান, তাহলে প্রত্যেকেই দুঃখ পায় এবং ব্যথিত হয়। এবং এই ধরনের ঘটনা যেন না ঘটে এবং পুনরাবৃত্তি না হয়, বা যারা দোষ হচ্ছে বা ঘটনা ঘটছে তাদের উপযুক্ত শাস্তি হয়, তাহলে আমার মনে হয় সমাজ ভালো থাকবে। আমি ভালো থাকা বা আপনি ভালো থাকা, দু চারজনের উপর তো সমাজ নির্ভর করে না। অসংখ্য মানুষের হাহাকার, আবেগ, চিৎকার, আনন্দ, ভালোবাসায় সমাজের মধ্যে জড়িয়ে আছে, প্রকৃতির মধ্যে জড়িয়ে আছে। তো সেই আপামর জনসাধারণকে ভালো থাকতে গেলে সেই জায়গাগুলোকে আপনাকে ঠিক করতে হবে, সেই জায়গাগুলো ঠিক রাখতে হবে। সে যেই হোক না কেন, আমি সবার উপরে গিয়েই বলছি। তো সেই জায়গাটা থাকলে আমাদের কোনো আপত্তির কারণ নেই, কারণ এত বড় একটা সমাজে বিভিন্ন ঘটনা ঘটতে পারে, কিন্তু সেই ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, সেই ঘটনার যেন দোষীদের শাস্তি হয়। এই জিনিসগুলো দেখতে হবে সবাইকে। এটা একজন কারোর উপর দোষ চাপিয়ে দিলাম না, আমার আপনারও এটা দায়িত্ব যেন আমরা কোনোভাবে এটা করতে পারি। ব্যাস। পত্র পত্রিকায় লেখা নাকি সোশ্যাল মিডিয়ায় লেখা, কোনটাকে বেশি গুরুত্ব দেন আপনি? দেখুন, লেখা তো প্রচুর আছে, ছোটবেলা থেকে লিখি। পত্রপত্রিকায় বেরোলে যে একদম ভালো লাগে না তা নয়। সোশ্যাল মিডিয়ায় আমার বন্ধু বান্ধব পরিচিতরা সবাই জানে আমি লিখি। তারা মাঝে মাঝে আমায় বলে, কি রে, অনেকদিন তো একটা কবিতা লিখিসনি, কিছু একটা লেখ। তবে আমার মনে হয় দুটো জিনিস আপনাকে, আপনি যে বললেন না সমাজ এবং মানে এই যে কোনো ঘটনা আপনাকে দুঃখ দেয় কিনা, এই সবগুলোর মধ্যেই জানেন তো আপনার আবেগ আর মনটাকে স্থির রাখতে হবে। এটা আমার ব্যক্তিগত ধারণা। তো ধরুন, আমি আপনাকে বলি যে সবই সুন্দর এই পৃথিবীতে যদি জীবন সুন্দর হয়, সব ধর্মই সমান যদি জীবন ধার্মিক হয়, সব আরাধনায় সঠিক যদি জীবন আরাধক হয়, সব বিবেচনায় সফল যদি জীবন বিবেচক হয়, জীবন অসভ্য, জীবন শয়তান, জীবন গায় জীবনের জয়গান, জীবনের অভিব্যক্তি আনে উচ্ছ্বাস, জীবনের চেতনা করে নির্বাক, জীবনের কিছু আশা কখনো জীবনকে দেয় ব্যথা, নিষ্ঠুরতার মধ্যেও থাকে ভালোবাসা, জীবন্ত সুমিষ্ট ফুল দিয়েই গাঁথা। তো জীবনের মালাটা আপনাকে সেই ফুল দিয়ে গাঁথতে হবে, তবেই আপনি জীবনটাকে উপভোগ করতে পারবেন, সেটা যেই হোক না কেন। আর আরেকটা কথা বললাম, মনকে নিয়ে যদি আপনি শপথ নিতে পারেন, আপনার মনকে যদি আপনি ভুবন ভোলা রাখতে পারেন, পৃথিবীর বিভিন্ন রকমের খারাপ জিনিসের মধ্যে আষ্টে পৃষ্ঠে বেঁধে না দেন, সেই নিয়ে আমার একটা ছোট্ট লেখা আছে, ছোট্ট না, একটু বড়ই লেখাটা। শপথ। মন আমার ডানা মেলেছে দূর সাগরের তীরে,
নিয়মের বাঁধন ভেঙে কলকোলাহলের বহু দূরে। আকাশ আবার কাছে ডাকে আর বাতাস বলে আয়, মনের রঙিল পাখনাগুলো রামধনুতে ডুবাই। রঞ্জিত হোক তোর হৃদয় ধুলো ধূসরিত বেশ, কোন আকালের স্বপ্ন দেখেছিস, কে বলেছে তোর সব শেষ? সোনালির সেই হালকা ঝলক আবার লাগুক চোখে, স্বভাবের বশে আবদ্ধ সবাই এটাই জানুক লোকে। পিপিলিকার ডানা ওরে মরিবার তরে, জানি বন্ধু জানি, পায়ের মাটি একটু একটু করে সরে। গব্বর দিয়ে আবার প্রবেশ, পুনরায় সেই নিরুদ্দেশ, পাথর ফাটিয়ে জলবিন্দু আছড়ে পড়বে সমুদ্রতে। সাঁতার জানি না আমি, হয়তো শিখে নেব, তোদের অভিধানগুলো সাজিয়ে রেখে দেব। হোঁচট খাই না আমি, হয়তো এবার খাবো, অনুপ্রেরণা এসেছে আবার, আবার এগিয়ে যাব। পরিসমাপ্তিতে গন্ডগোল, আশ্রয়হীন যুবক, বুকের মধ্যে কালবৈশাখী কত না করবে দাপাদাপি। ঘুম ভাঙা চোখে চায়ে চুমুক দেবে নির্মল পরিতৃপ্তি। এভাবে জীবনের গান গাইতে শিখেছি, হারিনি কখনো আমি। সভ্যতা ছেড়ে বন্ধু আমি করতে পারিনি ইতরামি। তবু ধিক্কার নয় অভিনন্দন, তোদের কথাগুলোই দামি। জায়গা কোথায় সাজিয়ে রাখার এত সব অসহ্য পাগলামি। তবু সকাল যায় বিকেল যায় আবেগ আর চিন্তায়, যানজটে মহানগরী কখন খুলবে পথ। এই পথ দিয়ে নেবেই, এই পথ দিয়ে হেঁটেই নেব জীবনের সেই ভালো ভালো সব শপথ। অনেকেই বলেন বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে যে এই কবি কিছু বললেন না, এই সাহিত্যিক কিছু বললেন না, অভিনেতা কিছু বললেন না। একজন সৃজনশীল ব্যক্তির পক্ষে সমস্ত ঘটনার সমালোচনা করা বা আলোচনা করা এটা কি সম্ভব বা উচিত? আপনার কি মনে হয়? দেখুন, সমালোচনা আমি করতেই পারি, এটা আমার অধিকার। কিন্তু সব জায়গায় সমালোচনা করে দিলেই হবে না। আগে আপনাকে দেখতে হবে জিনিসটা কি হয়েছে, তার গভীরে যেতে হবে, তার ভিতরে যেতে হবে। তারপরে আপনি যদি সেই ঘটনাটা আপনার মনকে নাড়া দেয়, আপনার মনকে কষ্ট দেয়, তখন আপনি সমালোচনা করুন, তার বিরুদ্ধচারণ করুন। কিন্তু তার আগে, সমালোচনার আগে আপনাকে সমালোচনাটা ওটা আদৌ সমালোচনার যোগ্য কিনা, না ওটা সমালোচনা নয়, আপনি দুদিন পরে বুঝতে পারলেন যে আমি সমালোচনাটা করে ভুল করেছি, তাহলে সেটা করা উচিত না। বড় কাগজে লেখা ছাপা হওয়া, আলো, মঞ্চ একজন লেখক বা কবির জীবনে কতখানি আবশ্যক বলে মনে হয়? না, সব জায়গারই দেখুন সেলিব্রেশন, সেলিব্রিটি হওয়াটা একটা দরকার। মানে এটা না যে আপনার লেখা আপনি কোনোদিন প্রকাশ পেল না কোথাও, বা কেউ জানতে পারলো না, লিখেই গেলেন, এতে আপনার মনের ভাব যেমন প্রকাশ হচ্ছে। অনেকে বলে, আমার অনেক পরিচিত লেখক বা কবি বন্ধু আছে, তারা লেখালেখি করে, তারা বলে না আমি ছাপানোর জন্য বা শোনানোর জন্য লিখি না। আমার সেই সুকান্ত বলেছিল না, আমার বিনিদ্র রাত্রি জাগে খাদ্যের বুভুক্ষ প্রতীক্ষায়। তো আমার সেরকম, আমার মনের কিছু একটা অশান্তি হলে আমি রাত্রেবেলা একটা কবিতা লিখে ফেলি, রাত জেগে একটা কবিতা লিখে ফেলি। তাই সব সময় যে আপনাকে কিছু পেতেই হবে বা আপনাকে একদম উপরে যেতেই হবে, বা জয় গোস্বামী সেই টিউটোরিয়ালের মতো যে তোমাকে হতেই হবে একদম প্রথম বা তার থেকেও কিছু বেশি, এরকম কিছু নয়। সব শেষে আপনার দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ছোটবেলা থেকে বাড়িতে একটা সাংস্কৃতিক জগৎ তৈরি করুন। বিভিন্ন জগৎ আছে তো, ধরুন আমাদের এখন বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমরা দেখি সেখানে সংস্কৃতি নেই, সেখানে যত রাজ্যের অপসংস্কৃতিগুলোই অ্যাড হয়ে আমাদের বাড়িতে, এবং সেটাতে আমরা খুব আনন্দ পাচ্ছি ইদানিং। এই আনন্দের ভাবধারাটাকে বদলাতে হবে, আনন্দটাকে ভিতর থেকে আনতে হবে, অন্তর থেকে নিয়ে আসতে হবে। তবেই দেখবেন আপনি আপনি হয়তো লিখতে পারেন না কিন্তু আপনি বলতে পারেন, আপনি হয়তো বলতে পারেন না কিন্তু আপনি কোনো জিনিস শুনতে পারেন, আপনি হয়তো ভালো ছবি আঁকতে পারেন। আমার এটা ব্যক্তিগত ধারণা, আমার এই এত বছরের জীবনে আমি দেখেছি যে প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু কোয়ালিটি আছে। হয়তো সেই মানুষটা জানেই না যে এটা আমার মধ্যে আছে, বা সে সেটাকে কোনোদিন বাইরে আনার সুযোগই পায়নি। তাই এগুলোও দরকার, সুযোগও দরকার, সুযোগের সদ্ব্যবহার দরকার। আবার আরেকটা কথাও মনে রাখবেন যে ক্ষুদ্র আমি তুচ্ছ নই, জানি আমি ভাবি বনস্পতি। এই যদি আমাদের ছোটদের শেখাতে পারি, তাহলে দেখবেন ওরাই সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তখন আমাদের ভালো লাগবে যে হ্যাঁ, আজকেও একটা কবিতার আসর বসছে, আজকেও একটা ভালো নাটক হচ্ছে, আজকেও একাডেমি অফ ফাইন আর্টসে লোকে ছুটে যাচ্ছে, জেলায় জেলায় রবীন্দ্র সদনগুলোতে লোক ভরে উঠছে, উপচে পড়ছে। এটা তো আমাদের সংস্কৃতি, দেখুন এটা তো ভুলে গেলে হবে না, এটাই আমাদের আসল উত্থান। তো এইটা যদি পতন হয়ে যায় তাহলে কিন্তু বিপদ, তাই এটাকে যেমন করে হোক ধরে রাখতে হবে।